তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বুটেক্স 2023-24 সেশনে হায়ার ম্যাথের যে কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনগুলো আমরা এখন সলভ করব। দেখো, প্রথম প্রশ্নটাই আমাদের ডিফারেন্সিয়েশন রিলেটেড প্রশ্ন। এখানে বলা আছে একটা ইকুয়েশন দেওয়া আছে যেটার মাধ্যমে আরো একটা ইকুয়েশনের মান বের করতে হবে। সো এটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণের টপিক। সো পর্যায়ক্রমিক অন্তরীকরণের যে প্রমাণ সংক্রান্ত সমস্যাগুলো আছে সেইগুলা যে রুলসে সমাধান করতে হয় সেটা এখানে লেখা আছে। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা অন্তরীকরণ করে ওয়ান এর মানটা বের করব। দেন ওয়ান এর মানে যদি রুট থাকে তাহলে বর্গ করে রুটটাকে বাতিল করে নিব। দেন সমীকরণটা যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে ক্রস গুণন করে ওটাকে লিনিয়ার ফরম্যাটে নিয়ে যাব, কারণ আমাদের প্রমাণে কি আছে, লিনিয়ার ফরম্যাটে আছে। দেন আমরা কি করব, y2 এর মান বের করে আমরা দেখব যে আবার মিলাবো যে y1 বা y ওখানে প্রতিস্থাপন করে লেখা যায় কিনা। সো আমরা চলো ম্যাথটা করা শুরু করি, তাহলে আশা করি বোঝা যাবে সবকিছু। সো প্রথমত আমরা y1 এর মান বের করব, তার মানে আমরা এটাকে x এর সাপেক্ষে কি করব, ডিফারেন্সিয়েশন করব প্রথমত। তাহলে বাম পক্ষে আমরা পাবো হচ্ছে y1, ডান পক্ষে তাহলে কি হবে, ডান পক্ষে আমার দেখো এখানে পুরাটাকে x ধরো, পুরাটাকে x ধরে x টু দি পাওয়ার n এর ফর্মুলা। সো আমরা যদি x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, n x তারপর n এর পাওয়ার 1 কমে যাবে, সেটাই তো সূত্র, তাই না? কিন্তু দেখো, আমরা এই যে এটাকে x ধরেছি তাই না, এটাকে তো x ধরেছে কিন্তু এটা তো আসলে x না, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে গুণ করতে হবে। সো চলো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাবো আমরা, x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 প্লাস রুট ওভার, দেখো ওভার x, এইটাকে আবার এখন আমরা x ধরি, রুট x। সো রুট x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1/2 রুট এক্স। সো এই যে 1/2 রুট এক্স। কিন্তু দেখো আমরা তো এই যে এই ভিতরে রুটের ভিতরের অংশটাকে এক্স ধরে ফেলেছি তাই না, কিন্তু এটা তো আসলে এক্স না, তাহলে কি করতে হবে, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে গুণ আকারে লিখবো। তো এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, 1 কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, আর এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x। এই যে আমাদের প্রথম লাইনটা কমপ্লিট হয়ে গেল। সো প্রথম লাইনটা আমাদের এইটা। তো 0 প্লাস মানে তো আসলে উপরে শুধু 2x ই থাকে, সো এটা লিখলাম ফাইনালি। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা এখানে লসাগু করার একটু চেষ্টা করি। এই যে এই অংশে একটু লসাগু করার চেষ্টা করি। সো এই অংশে লসাগু যদি করি তাহলে কি হয় দেখি, এখানে n x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ওইভাবেই থাকলো যা ছিল তাই, n মাইনাস 1। আর এখানে যদি আমরা লসাগু করি, প্রথমত এই 2 আর এই 2 কাটা, সো এটা আমরা মুছে দিই। ফাইনালি লসাগু করলে আমাদের কি রেজাল্ট আসবে, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এই যে আমার এইটুক পোর্শন, শুধুমাত্র এইটুক পোর্শন আর এইটুক পোর্শনের দিকে খেয়াল করো, সেম জিনিস না, এখানেও এক্স প্লাস রুটের ভিতর 1 প্লাস এক্স স্কোয়ার, এখানেও এক্স প্লাস রুটের ভিতর 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে এই যে টার্মটা আছে আর এই যে অংশটা আছে, এই দুইটা অংশ আমরা কি করে দিতে পারি, আমরা গুণ করে দিতে পারি। সো ওই দুইটা অংশ যদি আমরা গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসছে ঠিক এরকম, n x plus root over 1 plus x square n minus 1 plus 1 into 1 by root over 1 plus x square. তো দেখো এখানে আমার কি আছে, এখানে হচ্ছে -1
+1, তাহলে এটা কি হয়ে যাবে 0। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা করতে পারলাম। এখন একটু খেয়াল করো, আবারও একটু খেয়াল করো, আমরা চলো একটু রুলস এর দিকে যাই। রুলসে কি বলা আছে যে আমার যদি y বা y1 থাকে সেই মান দ্বারা প্রতিস্থাপনের চেষ্টা করতে হবে। তাহলে দেখো এই অংশটা খেয়াল করো, এই অংশটা দেখতে কার মতো? এই অংশটা দেখতে y এর মতো না, এটার মতো না। তার মানে আমরা এই জায়গায় কি লিখতে পারি? এই জায়গায় আমরা সিম্পলি y বসিয়ে দিতে পারি। তো এই জায়গায় পুরাটা জায়গা আমরা মুছে এই জায়গায় আমরা কি লিখতে পারি? y। সো বোঝা গেল? আচ্ছা, আর এটার সাথে এই যে এই জিনিসটা গুণ। সো এই হচ্ছে আমাদের ফাইনাল লাইন। তো y1 সমান আমরা ফাইনালি এইটা পেলাম। সো পরের পেজে আমরা এটুক লিখব, কি পেলাম? y1 ইকুয়াল টু এইটা। তো আমরা কি পেয়েছি? আমরা এখানে যদি লিখি y1 ইকুয়াল টু ny ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এবার যদি আমরা একটু রুলস এর দিকে তাকাই তাহলে কি সমীকরণ যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে কি করে নিতে বলছে? ক্রস গুণন করে নিতে বলছে। সো আমরা এখন একটু যদি ক্রস গুণন করি তাহলে আমরা পাবো এরকম রেজাল্ট, y1 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এন ওয়াই। 2 নাম্বার রুলসে দেখো y1 এর মানে যদি এখানে y1 এর সাথে হবে, y1 এর সাথে রুট থাকলে বর্গ করে কি করতে হবে? রুটটাকে বাতিল করে নিতে হবে। তাহলে চলো আমরা এখন কি করব? উভয় পক্ষে বর্গ করে নিই। সো আমরা যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে আমরা কি পাবো? y1 স্কোয়ার, এখানে 1 প্লাস এক্স স্কোয়ার, আর এই পাশে থাকবে n স্কোয়ার y স্কোয়ার। এরপর আমরা কি করতে পারি? এরপর আমাদের দেখো 4 নাম্বার রুলসে যাও, আমাদের কি বের করতে বলছে? y2 বের করতে বলছে। তার মানে এই যে ইকুয়েশনটা পেলাম একে আমরা আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। সো x এর রেসপেক্টে আবার ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই? এখানে দেখো u আর v এর ফর্মুলা, u ইনটু v এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব এখানে। তাহলে আমরা যদি u ইনটু v এর ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো u v ddx of u। তার মানে এখন আমরা প্রথমত এটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2y1 আবার কি y1 কে ডিফারেন্সিয়েশন করলে হবে y2 প্লাস, এবার তাহলে কি হবে? v du বাই dx করলাম, এবার হচ্ছে u dv বাই dx। তার মানে y1 স্কয়ার যেটা ছিল সেটাই থাকবে, তার পরের পোরশনটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে 1 কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x স্কয়ার। সেম ভাবে এই পাশে আমরা কি করব? n স্কয়ার তো আমার কনস্ট্যান্ট, তাহলে y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2y, এবং y কে আবার ডিফারেন্সিয়েশন করলে y1। এইবার আমরা যেটা করব, এই যে অংশটা পেলাম এটাকে আমরা এখন 2y1 দ্বারা ভাগ করব। কেন ভাগ করব? আমরা প্রমাণের সাথে মিলানোর জন্য। এই দেখো প্রমাণে কি আছে একটু খেয়াল করো, n স্কয়ারের সাথে শুধু y আছে। সো n স্কয়ারের সাথে আমরা যদি শুধু y রাখতে চাই তাহলে কি করতে হবে? 2y1 এটা দ্বারাই তো ভাগ করতে হবে, তাই না? সো আমরা সেই কাজটাই করেছি। সো আমরা ভাগ করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা পেয়ে যাব। 1 প্লাস এক্স স্কয়ার সাথে y2 প্লাস y1x ইকুয়াল টু n স্কয়ার y। এখন আমরা যদি এই n স্কয়ার y কে যদি সাইড চেঞ্জ করে বাম পাশে নিয়ে যাই তাহলে কি হবে? n স্কয়ার y কে সাইড চেঞ্জ করে বাম পাশে নিয়ে গেলাম, তাহলে কি হবে? মাইনাস n স্কয়ার y ইকুয়াল টু 0। তার মানে দেখো আমাদের যে বের করতে বলেছিল কি, আমাদের যে এই যে ইকুয়েশনটা বের করতে বলেছিল এই ইকুয়েশনের ভ্যালু কত বের করতে বলেছিল, আমাদের কিন্তু ভ্যালুটা বের হয়ে গেছে। ভ্যালু কত? 0। এটাই হচ্ছে আমাদের
অ্যান্সার। ইন্টিগ্রেশনের এই ম্যাথটা অনেকভাবে সলভ করা যায়, তো আমরা দুইটা মেথড দেখাবো। এখানে প্রথমত আমরা মেথড 1 দেখাবো। মেথড 1 হচ্ছে ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন মেথড। সো এখানে আমরা কি করব, আমরা একটু এই যে এই অঞ্চলটার দিকে একটু ফোকাস দেই, এক্স স্কয়ার মাইনাস 1। সো আমার যদি কোন একটা ফরম্যাট ইন্টিগ্রেশনের মধ্যে রাশিতে আমরা যদি এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার এই ধরনের ফরম্যাট যদি পাই, তাহলে সেখানে আমাকে ধরতে হয় এক্স সমান এ সেক থেটা, এটা ধরতে হয়। বোঝা গেল? এটা হচ্ছে ইন্টিগ্রেশনের রুলস, ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন মেথডের রুলস। সো আমরা এখানে কি আছে, এক্স স্কয়ার মাইনাস 1 আছে, তাই না? তার মানে আমরা সিম্পলি যদি ধরি লেট এক্স সমান 1 সেক থেটা, মানে এক্স সমান সেক থেটা, এটা ধরতে হবে আমাকে। এখন এক্স সমান যদি সেক থেটা হয়, তাহলে ডিএক্স সমান কি হবে? ডিএক্স সমান তাহলে সিম্পলি সেক থেটা ট্যান থেটা ডি থেটা, এটা হবে সেক থেটা ট্যান থেটা ডি থেটা। গেল। তাহলে x সমান যদি sec থিটা হয়, dx সমান x sec থিটা tan থিটা d থিটা। এখন আমরা এই যে রাশিটাতে আমরা সাবস্টিটিউশন করে ফেলি, দেখি কি হয়। তাহলে আমাদের দাঁড়াবে x স্কয়ারের জায়গায় আমরা পাবো sec স্কয়ার থিটা, আর x স্কয়ার মাইনাস 1 সেখানে আমরা sec স্কয়ার থিটা মাইনাস 1, তার মানে কি tan স্কয়ার থিটা, এটা বসাইতে পারি। আর এই যে dx, dx সমান কি পেয়েছি, sec থিটা tan থিটা d থিটা। সো আমরা এখন সেটা বসাবো, sec থিটা tan থিটা আর হলো আমার d থিটা, ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে দিলাম। তো আমরা যদি একটু সিম্পলিফাই করি, তাহলে আমরা কি পাবো, কাটাকাটি যায়। দেখো এই sec থিটা এখানকার একটা sec থিটা কাটাকাটি যায়, এই tan থিটা এখানকার একটা tan থিটা কাটাকাটি যায়। তো কাটাকাটি করার ফলে আমরা কি পেলাম, কাটাকাটি করার ফলে আমরা পেলাম 1 বাই sec থিটা tan থিটা, আর আমাদের এখানকার d থিটা, এইটা পেলাম। তো sec থিটা মানে কি 1 বাই cos থিটা, tan থিটা মানে কি sin বাই cos থিটা। সো আমরা ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলে আলটিমেটলি কি পাবো, cos স্কয়ার থিটা পাবো উপরে, আর নিচে শুধু sin থিটা পাবো। সো cos স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি, 1 মাইনাস sin স্কয়ার থিটা, কারণ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1, এটা আমরা জানি। আচ্ছা, সো এখন যদি আমরা তো পার্টিশন করে নেই। সো এখন যদি আমরা এই ভগ্নাংশটাকে, এই যে এই ভগ্নাংশটাকে যদি একটু ভেঙে লিখি, তাহলে কেমনে লেখা যায়? ভগ্নাংশটাকে ভেঙে লিখলে এইভাবে লেখা যায় 1 বাই sin থিটা মাইনাস sin স্কয়ার থিটা বাই sin থিটা, এভাবে লেখা যায়। তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি, নিচে একটা sin থিটা উপরে দুইটা sin থিটা, তাহলে আমাদের অবশিষ্ট কি থাকবে, অবশিষ্ট থাকবে শুধু sin থিটা। সো আমরা সেটা লিখি। এবার যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে কি পাবো, 1 বাই sin থিটা মানে কোসেক থিটা। কোসেক থিটা কি ইন্টিগ্রেশন করলে কি হবে, কোসেক থিটা কি ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে লন কোসেক থিটা মাইনাস কট থিটা, লন কোসেক থিটা মাইনাস কট থিটা, এটা পাবো। দেন আমার এখানে কি আছে, মাইনাস সাইন দিয়ে সাইন থিটা আছে। তো আমরা কি জানি সাইন থিটা সমান মাইনাস কস থিটা, তাহলে সেই মাইনাস মাইনাসে মিলে কি হয়ে যাবে, প্লাস কস থিটা। আর আমাদের কি এখানে একটা প্লাস সি, এটা তো মাস্ট দিতেই হবে। সো এখন আমার করণীয় কি, এখন করণীয় হচ্ছে, যেহেতু ইন্টিগ্রেশনটা কিসের মাধ্যমে, কোন ভেরিয়েবলে দেওয়া ছিল, এক্স। সো আমাকে, আর এখানে আমরা পেয়েছি কি থিটা, সো আমাকে থিটা থেকে আবার এক্স ভেরিয়েবলে চলে যেতে হবে। সো কিভাবে যাব, দেখো এইখানে দেখো আমরা কি ধরেছিলাম প্রথমে, এক্স সমান সেক থিটা, তার মানে কস থিটা সমান কত, তার মানে কস থিটা সমান কত, কস থিটা সমান 1 বাই এক্স, সেটাই যে এখানে বসিয়ে দেই, কস থিটা সমান 1 বাই এক্স এখানে বসাই। আর কি কি দরকার আমাদের, কোসেক থিটা দরকার, কট থিটা দরকার।
সো cos থিটা সমান 1/x যদি হয় তাহলে sin থিটা সমান কি হবে? sin থিটা সমান √1 মাইনাস এই 1/x এর স্কয়ার, এটাই তো, তাই না? সো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি অথবা এটাই বসিয়ে দিতে পারি। সো sin থিটা তো পেলাম, তাহলে sin থিটার উল্টা করলে কি হবে? cosec থিটা। সো এটাকে একটু সিম্পলিফাই করে দাঁড়াও, √ নিচে তাহলে কি x স্কয়ার আর এখানে 1 মাইনাস x স্কয়ার মাইনাস 1। আচ্ছা দাঁড়াও একটু সুন্দরভাবে লিখি। কোসেক থিটা সমান তাহলে আমরা কি পাবো? কোসেক থিটা সমান আমরা পাবো হচ্ছে, সিম্পলিফাই করলে আমাদের হবে x √x স্কয়ার মাইনাস 1। এখানে লসাগু করবা, এখানে লসাগু করে উল্টাই দিবা, তাহলে আমরা কোসেক থিটা সমান এটা পাবো। আর কট থিটা সমান কি? কট থিটা সমান তো কি আমার cos থিটা বাই sin থিটা, তাই না? cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। সো এই যে এখান থেকে আমার যে cos থিটা পেয়েছো, এইটা ডিভাইডেড বাই এটা করবা, যেটা পাবা সেটা আমাদের এই যে এই অংশে বসিয়ে দিবা। এই অংশে যদি বসিয়ে দাও, তারপর বসানোর পর যে রেজাল্টটা আসবে ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো ফাইনালি আমাদের যেটা আসে বসানোর পর সেটা হলো ln x বাই √x স্কয়ার মাইনাস 1 মাইনাস কট থিটা কি? কট থিটা হবে হলো 1 বাই √x স্কয়ার মাইনাস 1। দেন cos থিটা সমান আমরা কি পেলাম? cos থিটা সমান আমরা পাবো হচ্ছে 1/x প্লাস c। এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। সো মেথড 2 আমরা কিভাবে সলভ করব? আমরা আংশিক ভগ্নাংশের নিয়মে সলভ করব, কিন্তু শর্টকাট মেথডে। তাও আংশিক ভগ্নাংশ নিয়মে সলভ করব কিন্তু শর্টকাট মেথডে। সো আমরা এইটা সমান আসলে কি লিখতে পারি? আমরা x স্কয়ার মাইনাস 1, এখানে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি a স্কয়ার মাইনাস b স্কয়ারে, তাহলে আমরা পাবো হচ্ছে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। সো আমার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন এই অংশটা আমরা তিনবার লিখবো, 1/x স্কয়ার x প্লাস 1 x মাইনাস 1 প্লাস দিব, দেন হচ্ছে 1/x স্কয়ার, মানে একই জিনিস তিনবার লিখবো আর কি। এখন আমার করণীয় হচ্ছে প্রথম ভগ্নাংশে যাও, প্রথম ভগ্নাংশের এই পোর্শনে যাও। এই পোর্শনে x এর ভ্যালু কত বসালে পুরো ভগ্নাংশ 0 হয়ে যায়? x এর ভ্যালু 0 বসালে পুরো ভগ্নাংশ 0 হয়ে যায়। তাহলে আমি x এর ভ্যালু 0 বসাবো, কিন্তু এই পোর্শন বাদে বাকি সব পোর্শনে বসাবো। সো আমরা যদি বসাই তাহলে পাই হলো 1 বাই, এই পোর্শনে x এর ভ্যালুটা বসাবো না, এইখানে x এর ভ্যালু 0 বসাবো, এইখানেও x এর ভ্যালু 0 বসালো। তাহলে ফাইনালি আমরা এটা কি পেলাম? ফাইনালি আমরা রেজাল্ট পেলাম হচ্ছে -1/x স্কয়ার। সো আমার প্রথম অংশ শেষ। এবার দ্বিতীয় ভগ্নাংশে যাও। দ্বিতীয় ভগ্নাংশের এই দ্বিতীয় ব্র্যাকেটের দিকে খেয়াল করো। এই ব্র্যাকেটে বা এই অংশে x এর ভ্যালু যদি আমি -1 বসাই তাহলে কি পুরাটা 0 হয়ে যায়। তাহলে x এর ভ্যালু -1 আমি এই অংশে না বসিয়ে বাকি অংশগুলোতে বসাবো। তাহলে কি পাবো? 1/-1 এর স্কয়ার, এখানে আমি বসাবো না কিছু, আর এখানে কি বসাবো? -1 বসাবো। তাহলে এই অংশটা ক্যালকুলেশন করলে আমরা কি পাই? এই অংশটা ক্যালকুলেশন করলে আমরা পাই -12/x প্লাস 1। এবার 3 নাম্বার ভগ্নাংশে চলে যায়। 3 নাম্বার ভগ্নাংশের এই 3 নাম্বার অংশে খেয়াল করো। এখানে x এর ভ্যালু কত বসালে পুরো ভগ্নাংশটা 0 হয়ে যায়? এখানে x এর ভ্যালু 1 বসালে পুরো ভগ্নাংশ 0 হয়। তাহলে x এর ভ্যালু 1 আমরা এই পোরশন বাদে বাকি সব পোরশনে বসাবো, বাকি দুইটা পোরশনে বসাবো। তাহলে এখানে 1 স্কয়ার, এখানে 1 প্লাস 1,
এখানে আমরা কিছুই বসাবো না, সো এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা আমরা কি পেলাম, এখানে সিম্পলিফাই করে আমরা পাবো হাফ বাই এক্স মাইনাস ওয়ান। তো এদের মাঝে কি চিহ্ন ছিল, সবগুলাকে আমাদের যোগ করা লাগতো, তাই না? সো আমরা সবগুলাকে যোগ করে তারপর ইন্টিগ্রেশন করব, এখানে যোগ চিহ্ন ছিল তাই। মানে আমার যে এই যে ভগ্নাংশটা ছিল, এই ভগ্নাংশকে বিভক্ত করে আমি যোগ আকারে লিখলাম, কারণ সেটাকে ইন্টিগ্রেশন করা সুবিধাজনক। তাহলে এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা সব জায়গায় কি করব, এখানে ইন্টিগ্রেশন করব, এখানে ইন্টিগ্রেশন করব, আর কি এখানে ইন্টিগ্রেশন করব। তো মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেশন করলে কত হয়, ওয়ান বাই এক্স প্লাস চিহ্ন দিবা, দেন মাইনাস হাফ বাই এক্স প্লাস ওয়ান, এটাকে ইন্টিগ্রেশন কি করলে কি হয়, মাইনাস হাফ যেহেতু কনস্ট্যান্ট ও বাইরে চলে আসবে, দেন কি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এটাকে ইন্টিগ্রেশন করলে আমার রেজাল্ট আসে লন এক্স প্লাস ওয়ান, দেন প্লাস সাইন দিলাম, হাফ বাইরে চলে আসলো যেহেতু কনস্ট্যান্ট, এক্স মাইনাস ওয়ান, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান কে ইন্টিগ্রেশন করলে কি হয়, লন এক্স মাইনাস ওয়ান প্লাস সি, প্লাস সি যে দিতে যেন না ভুলে যাও, প্লাস সি অবশ্যই দিতে হবে। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা ছিল পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে ইন্টিগ্রেশনটা সলভ করা। তো দেখো এখানে ইন্টিগ্রেশনের আরেকটা ম্যাথ, যেখানে আমাকে জি অফ এক্স এর ইন্টিগ্রেশন করতে বলেছে, কিন্তু জি অফ এক্স এর মধ্যে আবার কি আছে, এফ অফ এক্স মাইনাস ওয়ান আছে। তাহলে এফ অফ এক্স সমান এখানে আছে কি এক্স প্লাস ওয়ান, তাহলে এফ অফ এক্স মাইনাস ওয়ান সমান কি হবে, এক্স এর জায়গায় জাস্ট এক্স মাইনাস ওয়ান বসাও, তাহলে এফ অফ এক্স মাইনাস ওয়ান সমান কি হবে, এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়ান। সো এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এটা কি হয়, সিম্পলি এক্স হয়। তার মানে আমরা জি অফ এক্স এটাকে যদি লিখি, জি অফ এক্স তাহলে কি দাঁড়ালো, জি অফ এক্স দাঁড়ালো হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। এইটাকে এখন আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। আচ্ছা দেখো এটাকে একটু সাজায় যদি লিখি, ই টু দি পাওয়ার এক্স এর সাথে এক্স বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, এইভাবে লিখলাম। দেন কি করা যায়, ই টু দি পাওয়ার এক্স উপরে আমি করতে পারি এই কাজটা, যেটা হলো এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এই কাজটা করা যায়। করলে সুবিধা কি হলো আমার, করলে সুবিধা হলো এই যে আমরা ই টু দি পাওয়ার এক্স এই ভগ্নাংশটাকে স্প্লিট করে লিখব, ভেঙে লিখব। তো প্রথমে কি দাঁড়াবে, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান কাটাকাটি করার পর মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এর স্কোয়ার। তো এইটা দেখো, এই অংশটার দিকে একটু খেয়াল করো, এই অংশে ডিফারেন্সিয়েশনই কি এই অংশ না, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান স্কোয়ার হবে না। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সাথে যদি এই ধরনের ফরম্যাট থাকে, তাহলে আমাদের রেজাল্টটা কি হয়, আমাদের ফাইনাল রেজাল্টটা কি হয়, আমাদের ফাইনাল রেজাল্ট হবে সিম্পলি ই টু দি পাওয়ার এক্স এর সাথে এই যে প্রথম অংশটা ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, এইটা। সো এটা কিন্তু ছিল কি নির্দিষ্ট যোগজের অঙ্ক, মানে এখানে আমাকে লিমিট দেওয়া ছিল, লিমিট ছিল কত, 0 থেকে 1 পর্যন্ত, সব জায়গায় এটা দিয়ে দিবা 0 থেকে 1, 0 থেকে 1। তো যদি আমরা লিমিটটা হিসাব করি তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট হয় ই বাই টু মাইনাস ওয়ান, ই বাই টু মাইনাস ওয়ান, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। লিমিটের ভ্যালুগুলো বসিয়ে
সিম্পলিফাই করলেই এই অ্যান্সারটা পাবা। তো দেখো 24 নম্বরে আমাদের বলবিদ্যার একটা অঙ্ক আছে। এখানে বলা আছে যে এল দৈর্ঘ্যের একটা সুতার এক প্রান্ত উলম্ব দেওয়ালের সাথে সংযুক্ত করা হলো। এই যে এল, এই যে এইটুকু অংশ হচ্ছে আমাদের সুতা, এইটুকু অংশ আমাদের এল দৈর্ঘ্যের সুতা। সো এল দৈর্ঘ্যের সুতার সাথে সুতার এক প্রান্ত উলম্ব দেওয়ালের সাথে সংযুক্ত করে অপর প্রান্ত আর ব্যাসার্ধ ও ডাব্লিউ ওজনের একটি মসৃণ গোলকের সাথে যুক্ত করা আছে। সো আমাদের এই যে আর ব্যাসার্ধ কোনটুকু, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের আর, এবং এল কোনটুকু, এল হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, মানে আমাদের এ বি হচ্ছে এল আর ও বি হচ্ছে আমাদের আর। সো এটা একটু খেয়াল রাখতে হবে। সো আমরা প্রশ্ন পড়ে পড়ে এইভাবে চিত্রটা আঁকিয়ে ফেলবো। সো আমাদের দেখাতে বলছে একটা জিনিস যে সুতার টান ইকুয়াল টু এইটা। সো আমরা ত্রিভুজ এ ও সি তে, ত্রিভুজ এ ও সি, এই ত্রিভুজ এ ও সি তে ত্রিভুজের সূত্রের বিপরীত সূত্র ইউজ করব, ট্রায়াঙ্গেল ল এর বিপরীত লটা ইউজ করব। সো সেটা কি, সেটা হলো আমার আর বাই ও সি। আর কোনটা, এই যে আর, আর কি, আর হচ্ছে দেওয়ালের রিয়াকশন ফোর্স, মানে দেওয়ালটা এই যে গোলক, এই গোলকটা তো দেওয়ালে কিন্তু এইভাবে কিন্তু একটা বল প্রয়োগ করতেছে। সো দেওয়ালও কি করবে, দেওয়ালও উল্টা ভাবে এদিকে বল প্রয়োগ করবে, লম্বালম্বি ভাবে। সো ওটাকেই আর দ্বারা প্রকাশ করা হয়েছে, ওটা হচ্ছে রিয়াকশন ফোর্স। আর ওজনটা কোন দিকে কাজ করে, ওজনটা একদম সোজা নিচের দিকে কাজ করে। সো এটা এইভাবে লেখা হয়েছে। তাহলে আর বাই ও সি মানে কি, এই যে আর ডিভাইডেড বাই ও সি, এই ও সি, ও সি এইটা। সো আর বাই ও সি আমরা লিখলাম, ইকুয়াল টু দিয়ে আর কি লিখতে পারি, আর বাই ও সি ইকুয়াল টু টি বাই ও এ, টি বাই ও এ। ও এ কোনটা, টি কোনটা, এই যে টি, সুতার টান বল টি ডিভাইডেড বাই কি, ও এ, এই যে টি বাই ও এ। বোঝা গেছে? সো প্রথমত আমরা কি করেছি, আর বাই ও সি করেছি, দেন কি করেছি, টি বাই ও এ করেছি, দেন এরপরে আমরা কি করব, এরপরে আমরা কি করব সেটা হচ্ছে ডাব্লিউ বাই এসি, এসি, ডাব্লিউ বাই এসি, হ্যাঁ ঠিক আছে, ডাব্লিউ বাই এসি, এই যে এই দৈর্ঘ্যটা আমরা বসালাম, এই দৈর্ঘ্যটা, কারণ ডাব্লিউ এই বরাবর এসিটা বসালাম, আর ছিল আমার এই বরাবর যে দৈর্ঘ্য ওসি সেটা বসালাম, দেন কি টি ছিল এটা, তাই না, টি ডিভাইডেড বাই কি, ও এ, কারণ এই বরাবর দৈর্ঘ্যটাই কি ও এ। সো আমরা এখানে কি করেছি, যে বরাবর বল সেই বরাবর দৈর্ঘ্যটা ভাগ করে করে ইকুয়াল দিয়ে এভাবে লিখেছি। এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র। সো এইবার আমরা এই রেশিও গুলাকে আমরা সিম্পলিফাই করব। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওসি সমান কি, ওসি সমান হচ্ছে ছোট হাতের আর, আমার এই গোলকের ব্যাসার্ধ, আর ও এ সমান কি লেখা যায়, ও এ, দেখো ও এ কতটুকু, ও থেকে এ পর্যন্ত এখানে কি আছে, ও থেকে এ পর্যন্ত এল আছে এইটুকু, এ বি, এ বি অংশ জুড়ে কি আছে এল, আর ও বি অংশ জুড়ে কি আছে আর, ছোট হাতের আর। সো আমরা এখন ওইটা বসাবো, তার মানে কি এল প্লাস আর, আর এখানে ডাব্লিউ বাই এসি। সো ডাব্লিউ বাই এসি মানে কি, এসি মানে কোনটুকু, এসি মানে যে এইটুকু। সো এইটুকু আমরা এখন কিভাবে পাবো, এইটুকু আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে পাবো। সো আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি এটা যে রুট ওভার প্লাস এল হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা লিখতে পারি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে। সো এখান থেকে আমরা কি পাবো, আমরা যদি এই দুইটা রেশিও থেকে আমরা কি পাচ্ছি, এই দুইটা রেশিও থেকে আমরা পাবো টি ডিভাইডেড বাই এল প্লাস আর ইকুয়াল টু ডাব্লিউ বাই ডাব্লিউ ডিভাইডেড বাই রুট ওভার, ভিতরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে টু আর এল প্লাস এল স্কোয়ার।
দেন আমরা যদি টি এর নিচে, আমাদের তো টি টাই বের করতে বলেছে তাই না, সো আমরা যদি এল প্লাস আর যদি সাইড চেঞ্জ করে লিখি তাহলে আমাদের যে প্রমাণটা করতে বলেছিল সেই প্রমাণটা আমরা প্রুফ করে ফেললাম। রুট ওভার ভিতরে যদি আমরা এল কমন নিই তাহলে থাকবে হচ্ছে 2r প্লাস এল। সো এই যে আমাদের ম্যাথটা প্রুফড। আমাদের এখানে আসলে দেখাতে বলছে, সো আমাদের এখানে লিখতে হবে শর্ট, HSOWET, শর্ট। এই ম্যাথটা আরো একভাবে করা যায়, ফিজিক্সের নিয়মে করা যায়। চলো সেই মেথডটা আমরা দেখি। দেখো আমাদের এই আর্টটা, আমাদের দেওয়াল কর্তৃক যে রিয়াকশন ফোর্স সেটা কিন্তু আমাদের একটা অক্ষ বরাবরই আছে, ডাব্লিউ একটা অক্ষ বরাবর আছে, কিন্তু আমাদের যে সুতার টান বল সেটা কিন্তু অক্ষ বরাবর নাই। সো আমরা অক্ষ বরাবর নিতে কি করেছি, উপাংশ নিয়েছি। আনুভূমিক অক্ষ কি হবে বা আনুভূমিক উপাংশ কি হবে, টি কস থেটা, আর উলম্ব উপাংশ কি হবে, টি সাইন থেটা। এবার আমরা এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর নিউটনের সূত্র অ্যাপ্লাই করব। নিউটনের সূত্র কি বলে, নিউটনের সূত্র বলে সামেশন অফ এফ ইকুয়াল টু 0 যখন এ ইকুয়াল টু 0। এই আমাদের সিস্টেমটা যেহেতু স্থির অবস্থায় আছে, এজন্য কি আমাদের এই সিস্টেমে কোনো ত্বরণ নাই। তো সামেশন অফ এফ আমরা যদি এক্স অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের কি কি বল আছে দেখো তো, এক্স অ্যাক্সিস বরাবর কি কি বল আছে, একটা বল আছে হচ্ছে টি কস থেটা, আর তার বিপরীত দিকে কি আছে, আর। তার মানে আমরা লিখতে পারি টি কস থেটা মাইনাস আর ইকুয়াল টু 0। দেয়ারফর আমরা কি লিখতে পারি, আর সমান টি কস থেটা। সো এটা লিখলাম, যদিও এটা আসলে এখানে কোনো কাজে নাই, সো আমরা এটা আসলে মুছে দেই, এটা আসলে কোনো কাজে লাগবে না, আমরা জাস্ট দেখানোর জন্য দেখালাম যে এক্স অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করতে পারি, আবার কি ওয়াই অ্যাক্সিস বরাবরও অ্যাপ্লাই করতে পারি। সো আমরা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করি তাহলে আমাদের কাজে লাগবে। সো চলো ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করি, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0। তো এখন দেখি ওয়াই অ্যাক্সিস বরাবর কি কি বল আছে। ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের আছে টি সাইন থেটা আছে, আর নিচে কি আছে, ডাব্লিউ আছে। তার মানে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, আমরা লিখতে পারি টি সাইন থেটা মাইনাস ডাব্লিউ ইকুয়াল টু 0, অথবা আমরা লিখতে পারি ডাব্লিউ সমান, সাইড চেঞ্জ করে ডাব্লিউ সমান কি লেখা যায়, টি সাইন থেটা। সো আমাদের তো টি চাইছে তাই না, তাহলে টি সমান কি দাঁড়াবে, টি সমান ডাব্লিউ বাই সাইন থেটা, টি সমান ডাব্লিউ বাই সাইন থেটা। এখন সাইন থেটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমার যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজ ও এ সি, এইখানে সাইন থিটা মানে কি, এসি বাই ও এ, তাই না। এখানে সাইন থিটা মানে হচ্ছে এসি বাই ও এ, তো এটা যদি আমরা লিখি এসি বাই ও এ, তাহলে এসি মানে কি, এসি মানে হচ্ছে আমাদের, দেখো এসি মানে ওই যে তারপরে যে আগের মেথডের মতোই, আগের মেথডের মতোই এসিটা আমরা পিথাগোরাস দিয়ে বের করব। আর ও এটা কি, ও এ মানে হচ্ছে আমাদের এল প্লাস আর। সো ও একে যদি উপরে লিখি এবং ও এর জায়গায় এল প্লাস আর এভাবে লিখলাম, দেন নিচে কি, নিচে যে পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের প্রমাণটা আর কি হয়ে যাবে। তো ফাইনালি আমরা প্রমাণটা কি, এল কমন নিয়ে এটা লিখতে পারি। সেই এই যে দৈর্ঘ্যগুলো যে আগের মেথডে দেখা আছে ওইভাবে আর কি সেম ভাবে হিসাব করবা, দৈর্ঘ্যগুলোর হিসাব সেম, জাস্ট নিয়ম কি, নিয়ম হচ্ছে আমাদের এই যে ফিজিক্সের যে সূত্র, ফিজিক্সের নিউটনের যে সূত্র সামেশন অফ এফ ইকুয়াল টু 0 যখন, যখন কি এ সমান 0, এটা জাস্ট অ্যাপ্লাই করতে হবে তাহলেই কাজ শেষ। তাহলে দেখো 25 নাম্বার প্রশ্নে আমার বলা আছে যে sec থিটা প্লাস cosec থিটা ইকুয়াল টু 2√2 হলে প্রমাণ করো যে থিটা সমান এইটা। তাহলে sec থিটা মানে কি, sec থিটা মানে হলো 1 বাই আমার cos থিটা, প্লাস cosec থিটা মানে কি, cosec থিটা মানে 1 বাই sin থিটা ইকুয়াল টু 2√2। পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি, লসাগু করে দিতে পারি। তাহলে নিচে কি থাকবে, নিচে cos থিটা sin থিটা, উপরে sin থিটা প্লাস cos থিটা।
ডান পাশে আমার 2√2। এখন আমরা কি করব, এখন আমরা এই নিচের cos থিটা sin থিটাকে ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে আমার বাম পাশে থাকে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 2√2 sin থিটা cos থিটা। তাহলে আমার দেখো, আমার ডান পাশে দেখো 2 আর sin থিটা cos থিটা, এটা কি 2 sin এ cos এর সূত্রের মতো। সো আমরা 2 আর sin থিটা cos থিটাকে রেখে করব কি, এই যে √2 আছে না, √2 কে আবার বাম পাশে পাঠিয়ে দিব। তাহলে √2 কে যদি আমরা বাম পাশে পাঠিয়ে দেই, আমার যে ব্যাপারটা হবে সেটা হলো 1/√2 sin থিটা প্লাস cos থিটা, আর ডান পাশে আমার থাকবে 2 sin থিটা cos থিটা। ডান পাশে যে 2 sin থিটা cos থিটা, এটাকে ফর্মুলাতে একবারে লিখে ফেলি, sin 2 থিটার ফর্মুলা। সো একবারে আমরা লিখে ফেলি sin 2 থিটা। এরপর দেখো এই পাশে কি হয়, এই পাশে আমার 1/√2 sin থিটা প্লাস 1/√2 cos থিটা ইকুয়াল টু ডান পাশে sin 2 থিটা। তাহলে 1/√2 এর জায়গায় কি লেখা যায়, sin π/4 এটা লেখা যায়, sin π/4 sin থিটা প্লাস এখানে লেখা যায় cos π/4 cos থিটা। তাহলে একটা সুন্দর সূত্রে চলে আসলো, cos a cos b প্লাস sin a sin b। এটা তাহলে কি cos a মাইনাস b এর সূত্র। তাহলে আমরা লিখি cos a মাইনাস b ইকুয়াল টু ডান পাশে কি আছে, তাহলে sin 2 থিটা। তাহলে sin 2 থিটাকে cos এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে কি cos π/2 মাইনাস 2 থিটা, এভাবে লেখা যায়। তাহলে এখন খেয়াল করো, আমার এখন তাহলে কি, আমার এখন থিটার ভ্যালুটা বের করে আনতে হবে। তাহলে cos কোনো একটা থিটা, এই পুরাটাকে থিটা ধরো, cos কোনো একটা থিটা ইকুয়াল টু cos কোনো একটা আলফা। তো ফর্মুলাটা কি ছিল, cos কোনো একটা থিটা ইকুয়াল টু যদি cos আলফা আমার হয়, তাহলে আমার ফর্মুলা ছিল থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। এটা ছিল আমার ফর্মুলা। তাহলে এই ফর্মুলা অনুসারে cos এই পুরাটাকে আমি থিটা ধরবো, আর cos এই পুরাটাকে আমি আলফা ধরবো। তাহলে আমরা কি পাই দেখি চলো। তাহলে আমরা যেটা পাই সেটা হলো থিটা মানে থিটা মাইনাস π/4 ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। আলফা সমান ধরা হয়েছিল π/2 মাইনাস 2 থিটা। সো এখন যদি তুমি এখানে প্লাস নাও, প্লাস নিয়ে যদি থিটার ভ্যালু বের করো, দেখবা থিটার ভ্যালু আসবে হিসাব নিকাশ করে 8n প্লাস 1 π/4। আর যদি মাইনাস নিয়ে হিসাব নিকাশ করো, তাহলে দেখবা আসবে থিটা ইকুয়াল টু 8n প্লাস 3 π/12। সো এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার না, এই দুইটা আমাদের প্রুফড, প্রমাণ করতে বলেছে। সো আমরা প্রমাণ করতে পারলাম, প্রুফড। প্রুফ থিটা সমান এইটা আর থিটা সমান আরেকটা। এখন আমরা এই প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। আমার এখানে কি কি বলা আছে, একটা সরলরেখা দেওয়া আছে যেখানে
এক্স ও ওয়াই অক্ষরেখা দুটিকে যথাক্রমে এ আর বি বিন্দুতে ছেদ করে এই সরলরেখাটা, যেখানে আলফা চলক এবং কে আমার ধ্রুবক। বুঝছো, এখানে আলফা যেটা এগুলা হচ্ছে চলক, আলফা চলক আর কে আমার ধ্রুবক, এই কথাটা আমার এখানে বলে দিয়েছে। তাহলে আমার এ বি বিন্দুর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমি প্রশ্ন অনুসারে আমার যে চিত্র সেটা এভাবে আঁকাই নিলাম। তাহলে এখন বলো এ বি বিন্দুর মধ্যবিন্দু কোথায় হবে? এইখানে হবে, তাই না? আচ্ছা, তাহলে এ বি বিন্দুর মধ্যবিন্দুর তার সঞ্চার পথের সমীকরণ বের করতে বলেছে। তো আমি ধরলাম এই মধ্যবিন্দুকে পি এক্স ওয়াই। তাহলে আমার মধ্যবিন্দুর সমীকরণ আমরা কোন চলকের মাধ্যমে বের করব? আমরা এক্স আর ওয়াই চলকের মাধ্যমে বের করব। আর আমাদের আগের চলক কি ছিল? আমাদের আগের চলক ছিল আলফা। তাহলে এখানে আমাদের করণীয় হচ্ছে আমরা পি এর সাথে, এই যে পি এর সাথে, পি তো মধ্যবিন্দু, এই আইডিয়াকে কাজে লাগিয়ে এক্স আর ওয়াই সংবলিত একটা সমীকরণ বের করব এবং সেখান থেকে আলফাকে বাদ দেওয়ার চেষ্টা করে একটা সমীকরণ বের করব। সেটাই হবে আমাদের উত্তর। তাহলে চলো দেখি কিভাবে সলভ করা যায়। তো যেহেতু মধ্যবিন্দু বলেছে এ আর বি, তাহলে আমি মধ্যবিন্দু সূত্র অনুসারে কি লিখতে পারি? আমি লিখতে পারি বি বিন্দুর যে 0 প্লাস এ বিন্দুর যে কে বাই কজ আলফা, মানে ভুজগুলা, ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কি হবে আমার পি বিন্দুর এক্স আর বি বিন্দুর যে কোটি কে বাই সাইন আলফা প্লাস এ বিন্দুর যে কোটি 0 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কি হবে পি বিন্দুর কোটি, সেটা লিখলাম। এখান থেকে তাহলে আমরা কি পাই? এখান থেকে আমরা পাবো কে বাই কজ আলফা ইকুয়াল টু 2x। দেন এই পাশ থেকে কি পাবো? মোটামুটি একই সিমিলার জিনিসই পাবো, মানে কে বাই সাইন আলফা ইকুয়াল টু 2y। দেন এই পাশে আমরা যদি কজ আলফাটার ভ্যালুটা বের করি, যেহেতু কজ আলফা মানে আলফা সংবলিত জিনিস রাখা যাবে না, তাহলে আমার করণীয় হচ্ছে কজ আলফাকে এক সাইডে আনো। কজ আলফা ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি? কে বাই 2x। আর সাইন আলফা সমান কি লিখতে পারি? সাইড চেঞ্জ করলে কে বাই 2y, এটা লিখতে পারি। এখন আলফাকে বাদ দেওয়ার উপায় কি? তাহলে আলফাকে বাদ দেওয়ার উপায় হচ্ছে এটা কি আমাদের 1 নাম্বার ইকুয়েশন আর এটা কি আমাদের 2 নাম্বার ইকুয়েশন। আমরা যদি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করি তাহলে কি আলফা সংবলিত যে পদগুলো নাই হয়ে যাচ্ছে না? কেমনে নাই হয়ে যাবে? cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা হয়ে যাবে। এই দেখো cos স্কয়ার আলফা বাম পক্ষে আমার থাকবে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। এটা মানে তো আমরা জানি 1, তার মানে যে আলফা সংবলিত পদগুলো নাই হয়ে গেল। আর বাকি যে জিনিস থাকবে ওইটা একটু সিম্পলিফাই করে হিসাব করলে আমাদের সমীকরণটা বের হয়ে যাবে। তো বাম পক্ষে আমার থাকবে 1 ইকুয়াল টু a স্কয়ার বাই 4, আমরা যদি কমন নেই 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার। বা এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে সাইড চেঞ্জ করে আমরা লিখতে পারি 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার ইকুয়াল টু 4 বাই k স্কয়ার। এটাই আমাদের সমীকরণ, এটাই নির্ণয়ের সমীকরণ। অথবা চাইলে তোমরা আরেকটু সিম্পলিফাই করে অ্যান্সারটা লিখতে পারো, বাট আমি এখানে অ্যান্সার লিখে দিলাম। এটা আমাদের সমীকরণ। যেখানে কে আছে, কে তো সমস্যা নাই, কে আমাদের বলে দিয়েছিল কে হচ্ছে কি, কে আমাদের ধ্রুবক। তো ধ্রুবক থাকলে সমস্যা নাই, কিন্তু যেটা চলক ছিল আলফা সেটাকে আমরা বাদ দিতে পেরেছি, এই সমীকরণে কিন্তু আলফা নাই, তার মানে আমাদের অ্যান্সারটা ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নে আমাকে বলা আছে যে আমার একটা বৃত্ত আছে, এটাকে ধরলাম আমরা 1 নাম্বার বৃত্ত আর এটাকে ধরলাম 2 নাম্বার বৃত্ত। সো এই 1 আর 2 বৃত্তদ্বয়ে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে বলেছে। মানে সাধারণ জ্যায় কি, এই একটা বৃত্ত আর আমার আরেকটা বৃত্ত, এরা যখন একে অপরকে ইন্টারসেক্ট করে তখন এই যে
এইখান থেকে শুরু করে এই পর্যন্ত শুধু এইটুক হচ্ছে সাধারণ জ্যা, শুধুমাত্র এইটুকু, ঠিক আছে? শুধুমাত্র এইটুকু হলো আমাদের সাধারণ জ্যা, এইটার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে কিভাবে বের করা যায়? প্রথমত আমরা সাধারণ জ্যা যেটা, এই সাধারণ জ্যায়ের সমীকরণ বের করি। আর আমরা জানি যে সাধারণ জ্যায়ের সমীকরণ 1 নাম্বার বৃত্তের সমীকরণ মাইনাস 2 নাম্বার বৃত্তের সমীকরণ থেকে পাওয়া যাবে। তাহলে আমরা যদি 1 থেকে 2 বিয়োগ দেই, আমরা পাই হলো x minus 2y plus 7 equal to 0। এইটা তাহলে আমরা কিসের সমীকরণ পেলাম? এইটাই আমাদের জ্যায়ের সমীকরণ। আমার জ্যায়ের সমীকরণ পেলাম। তাহলে জ্যায়ের সমীকরণ পেয়ে কি কি লাভ হলো? সো জ্যায়ের সমীকরণ থেকে আমরা যে লাভটা এখন করতে পারবো, মনে করো যে কোনো একটা বৃত্তের কেন্দ্র, যে কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে ওই জ্যায়ের উপর লম্ব দূরত্বটা আমরা বের করতে পারবো। সো মনে করো এটা আমার 1 নাম্বার বৃত্ত, মনে করো এটা 1 নাম্বার বৃত্ত ছিল আর এটা ছিল আমাদের 2 নাম্বার বৃত্ত। সো 1 নাম্বার বৃত্তের আমরা কিন্তু চাইলে কেন্দ্রটা কিন্তু বের করে ফেলতে পারি, তাই না? কারণ 1 নাম্বার বৃত্তের তাহলে কেন্দ্র কি হবে? মাইনাস জি মাইনাস এফ। সো আমরা 1 নাম্বার বৃত্তের যে কেন্দ্র সেটা কিন্তু বের করে ফেললাম। কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ হলে আমার কি হবে? 2 মাইনাস 3 এটা হবে, তাই না? কেন্দ্র 2 মাইনাস 3। এই যে এই জায়গাগুলো থেকে পেয়েছি। এখানে কি আমার বৃত্তের সমীকরণ কি? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2gx প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। সেইখান থেকে আমরা মাইনাস জি মাইনাস এফ আমাদের কেন্দ্র হয় বৃত্তের সিম্পল যে ফর্মুলা সেটা। তো যাই হোক, আমরা তাহলে কি কেন্দ্রটা পেয়ে গেলাম। সো এই যে এই বিন্দুটা হচ্ছে আমাদের 2 কমা মাইনাস 3। সো এই বিন্দু থেকে আমার যে জ্যাড যেটা ছিল এই পর্যন্ত, এই জ্যায়ের যে পারপেন্ডিকুলার যে ডিসটেন্স, লম্ব দূরত্ব, সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে আমরা চলো এটাকে ডি ধরি। সো আমরা এখন ডিটা বের করি। ডি সমান তাহলে কি হবে? সিম্পলি আমার যার উপর লম্ব দূরত্ব সেটা আমরা লিখবো আগে, x মাইনাস 2y প্লাস 7 এটা লিখবো, ওই এক্সপ্রেশনটা লিখবো। লিখে x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার এইটা লিখবো। কিন্তু এখানে আরেকটা কাজ করতে হবে। এই x আর y এর জায়গায় আমাদের যে বিন্দুগুলা ছিল, কোন বিন্দু থেকে আমরা দূরত্ব বের করতেছি? 2 মাইনাস 3 বিন্দু থেকে। সো x এর জায়গায় লিখতে হবে 2 আর y এর জায়গায় লিখতে হবে মাইনাস 3। এইটা হিসাব নিকাশ করে যে জিনিস পাবো সেটা হচ্ছে আমাদের কেন্দ্র 2 মাইনাস 3 থেকে আমার জ্যায়ের উপর লম্ব দূরত্ব। তাহলে এটা আমাদের রেজাল্ট আসবে হলো, ডান পাশে একটু লিখি জায়গা কমানোর জন্য, 15/√5। এটা আমাদের ডি এর ভ্যালু। সো ডি এর ভ্যালু জেনে কি লাভ হলো? আমরা 1 নাম্বার বৃত্তের আরো একটা জিনিস বের করতে পারবো, সেটা হচ্ছে ব্যাসার্ধ। দেখো তো, এই যে এখান থেকে কেন্দ্র থেকে এই যে 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 এইটা কি আমাদের ব্যাসার্ধ না? এই বৃত্তের 1 নাম্বার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে 1 নাম্বার বৃত্তের ব্যাসার্ধ কত? √g² প্লাস f² মাইনাস c। এই সূত্র থেকে আমরা 1 নাম্বার বৃত্তের যে ব্যাসার্ধ সেটা কিন্তু বের করতে পারবো। সো 1 নাম্বার বৃত্তের ব্যাসার্ধ আমরা যদি r ধরি আর ওই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তাহলে 1 নাম্বার বৃত্তের আমরা ব্যাসার্ধ পাবো যেটা, সেটা হলো এই যে 1 নাম্বার বৃত্তের যে ব্যাসার্ধ সেটা পাবো 7 একক। 7 একক। আচ্ছা, তাহলে এইটা পেলাম আমরা 7 একক। দেখো এই আর এর ভ্যালু যেটা আমরা পেয়েছি কত? 7 একক, 7। আর ডি, ডি এর ভ্যালু কত পেলাম? ডি এর ভ্যালু পেলাম হলো 15/√5। তাহলে আমার সুবিধা কি হলো? দেখো এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আমরা লম্ব জানি আর আমরা অতিভুজ জানি।
তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে এইটা আমরা পেয়ে যাব, এই বাহুটা আমরা পেয়ে যাব। আমরা এই বাহুটা যদি পেয়ে যাই, এই বাহুর দ্বিগুণ করলে পুরো জ্যাটা পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের আইডিয়া, বোঝা গিয়েছে? সো আমরা এখন এই আইডিয়া অনুসারে কাজ করব। তাহলে পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, আমাদের অর্ধেক জ্যায়ের দৈর্ঘ্য কত পাবো? তাহলে আমরা অর্ধেক জ্যায়ের দৈর্ঘ্য আমরা পাবো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে রুট ওভার আর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তার মানে রুট ওভার আর স্কোয়ার মানে হচ্ছে 7 এর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মানে 15/√5 এর স্কোয়ার। এটা ছিল আমাদের অর্ধেক জ্যা, মানে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেইটা। এখন তাহলে পুরা জ্যায়ের দৈর্ঘ্য তাহলে কত হবে? জ্যায়ের দৈর্ঘ্য তাহলে কি 2 এর সাথে জাস্ট গুণ করে দিব, 2 এর সাথে জাস্ট এটা গুণ করে দিব, 7 স্কোয়ার মাইনাস 15/√5 এটার স্কোয়ার। তাহলে আমরা যদি এটা হিসাব নিকাশ করে আমাদের অ্যান্সার আসবে 4 একক। এটাই আমাদের উত্তর। আচ্ছা, পরবর্তী ম্যাথটা খেয়াল করো। পরবর্তী ম্যাথে বলা হয়েছে আমার এবিসি একটা ত্রিভুজের দুইটা শীর্ষ দেওয়া আছে, ত্রিভুজের লম্ব বিন্দু দেওয়া আছে, অবশিষ্ট বিন্দু সি এর স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে আমার এইভাবে ত্রিভুজটা আঁকালাম, এ আর বি দেওয়া আছে, সি এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে ত্রিভুজের লম্ব বিন্দু এই কথাটার মানে কি? ত্রিভুজের লম্ব বিন্দু এই কথাটার মানে হচ্ছে ত্রিভুজের শীর্ষ হতে প্রতি বাহুর উপর অঙ্কিত যে লম্ব, এইটা। তার মানে দেখো, আমাদের যে এ, আমাদের যে এই লাইনটা, এই লাইনটাকে কি বলতে পারি? এ পি লাইন, তাই না? এই যে লাইনটা দেখো, বিসি এর উপর কিন্তু লম্ব। আবার খেয়াল করো, আবার সিপি যে লাইনটা বা এই পুরা লাইন, এই পুরা লাইনটা আবার এ বি এর উপর লম্ব। আবার দেখো বিপি, এই পুরা লাইনটা যেটা বিপি লাইন মানে কি? এইটুক মানে পুরাটুককে আসলে বোঝানো হয়েছে। সেই পুরা লাইনটা আবার কি এসি এর উপর লম্ব। তাহলে আমরা এই যে লম্ব, লম্ব হলে ঢাল দ্বয়ের মধ্যে সম্পর্ক কি হয়? m1 ইন্টু m2। ঢাল দ্বয়ের মধ্যে সম্পর্ক কি হবে? m1 ইন্টু m2 ইকুয়াল টু কত হয়? -1 হয়। সো এই আইডিয়াকে কাজে লাগাইয়ে আমরা এখন ম্যাথটা সলভ করব। তো আমরা দেখতে পাচ্ছি সিপি লম্ব এবি, সিপি লম্ব এবি হলে সিপি এর ঢাল আর এবি এর ঢাল এই দুইটা গুণ করলে আমরা পাবো হলো -1। তাহলে সিপি এর ঢাল কি হবে? সিপি এর ঢালের ফর্মুলা কি? y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1। এবি এর ঢাল কত হবে? এবি এর ঢাল হবে আবার y মাইনাস y1 মানে 3 মাইনাস 1 আর 5 মাইনাস -4 ইকুয়াল টু -1। দেখো এইটা হিসাব নিকাশ করলে আমরা একটা সমীকরণ পাবো, 9x প্লাস 2y ইকুয়াল টু 0। সো এইটাকে ধরলাম আমরা 1 নাম্বার সমীকরণ। একইভাবে একইভাবে আমার এপি লম্ব বিসি, এপি লম্ব বিসি এটাও হিসাব নিকাশ করে সেম ভাবে সিমিলারলি হিসাব নিকাশ করব। সিমিলারলি হিসাব নিকাশ করে আমরা একটা সমীকরণ পাবো, সেটা হলো 5x প্লাস 3y ইকুয়াল টু -17।
এইটা গেল আমাদের 2 নাম্বার সমীকরণ, লিখলাম। তাহলে এখন আমাদের করণীয় কি? এখন করণীয় হচ্ছে 1 আর 2 আমরা সমাধান করব। সো 1 আর 2 কেন সমাধান করব? দেখো, প্রথমত আমরা সিপি লম্ব এবি এইটা সমাধান করে, মানে এই লম্বর আইডিয়া থেকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এইটার একটা কি সঞ্চার পথ পেয়েছিলাম, বুঝছো? এইটাকে কাজে লাগিয়ে আমরা সি বিন্দুর একটা সঞ্চার পথ পেয়েছি। আবার এপি লম্ব বিসি এইটা ইউজ করে দেখো, এপি লম্ব বিসি এই আইডিয়াকে ইউজ করে সি বিন্দুর আরো একটা সঞ্চার পথ পেয়েছি। এখন এই দুইটা সঞ্চার পথ যদি আমরা সমাধান করি, তাহলেই তো আমরা কি সি বিন্দুটা পেয়ে যাব না? সি বিন্দুটা পেয়ে যাব। মেইন কথা, আমরা সিপি এর ইকুয়েশন পেয়েছি আর হলো বিসি এর ইকুয়েশন পেয়েছি। এই সিপি এর ইকুয়েশন আর বিসি এর ইকুয়েশন কোথায় ইন্টারসেক্ট করেছে? সি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তার মানে এই দুইটা সমীকরণকে আমরা যদি সলভ করি তাহলে তো ইন্টারসেক্ট পয়েন্টটা পেয়ে যাব। আর ইন্টারসেক্ট পয়েন্টটাই তো আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা যদি এখন 1 ও 2 সমাধান করি তাহলে আমাদের সি বিন্দু পেয়ে যাব। 1 আর 2 আমরা সমাধান করি। 1 আর 2 সমাধান করলেই সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। সি বিন্দুর স্থানাঙ্ক হবে x এর ভ্যালু 2, y এর ভ্যালু আমরা পাবো -9। সো এটাই আমাদের অ্যান্সার। শেষ ম্যাথ। এখন আমাদের এখানে একটা জটিল সংখ্যার প্রবলেম দিয়ে দিয়েছে, যেখানে আমাকে কি বলা আছে দেখো, z সমান x প্লাস iy এটা বলে দিয়েছে এবং আরো একটা সমীকরণ দেওয়া আছে। যদি এইটা হয় তাহলে প্রমাণ করতে বলেছে আমার এইটা। আচ্ছা, ভালো কথা। তো আমার এই অংশটার দিকে খেয়াল করো, বাম পাশে কি আছে? একটা জটিল সংখ্যা। ডান পাশে কি আছে? আরেকটা জটিল সংখ্যা। আচ্ছা, সো দুইটা জটিল সংখ্যা সমান চিহ্ন দ্বারা সম্পর্কিত আছে। তার মানে আমরা বলতে পারি যেটা, সেটা হলো এই পাশে যে বাস্তব অংশ আর অবাস্তব অংশ, এই পাশের বাস্তব অংশ আর অবাস্তব অংশের সমান হবে। তার মানে ডান পাশে যে বাস্তব অংশের সহগ আর বাম পাশের যে বাস্তব অংশের সহগ এরা সমান হবে। সো এটা কি বুঝতে পেরেছো? সো এই আইডিয়াকে কাজে লাগিয়ে আমরা এই সমীকরণটা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে চলো, এই যে এই জিনিসটাকে কিভাবে লেখা যায়। আমার জেড দেওয়া আছে, জেড নাও দেওয়া থাকতে পারে, তাও কোনো সমস্যা নাই। কারণ আমরা জেড সমান এটাই জানি যে জেড ইকুয়াল টু কত, একটা জেনারেল কমপ্লেক্স নাম্বার, বা যেটাকে আমরা এক্স প্লাস আই ওয়াই অথবা এ প্লাস আই বি এইভাবে প্রকাশ করে থাকি। এখন এই ডান পাশের এইটাকে আমরা এইভাবেও চিন্তা করতে পারি, 0 প্লাস আই এ। তাহলে এইভাবে চিন্তা করে আমরা দেখতে পাচ্ছি যে বাস্তব অংশে যেটা থাকার কথা ছিল, বাস্তব অংশের সহগ হচ্ছে 0। সো আমরা এইখান থেকে যদি বাস্তব অংশটা আলাদা করতে পারি, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষের সহগ যদি সমীকৃত করি, তাহলে আমার হয়তোবা কিছু একটা সহজ একটা ফরম্যাট চলে আসবে। সো আমরা সেইটাকে, সেই আইডিয়া অনুসারে আমরা আগাবো। তাহলে এখন আমাদের করণীয় হচ্ছে এই যে ভগ্নাংশ আকার আছে না, এই ভগ্নাংশ আকারটাকে আমার এইটার মতো রৈখিক আকার করে নিতে হবে। সো রৈখিক আকার করে নেওয়ার জন্য করণীয় কি? করণীয় হচ্ছে আমার এই যে নিচের অংশে, এই নিচের অংশের অনুবন্ধী, নিচের যে জটিল সংখ্যা এই অনুবন্ধী দিয়ে আমার উপর নিচে গুণ করতে হবে। তো দেখো, এই অনুবন্ধী দিয়ে আমরা যদি উপর নিচে গুণ করি তাহলে কাহিনীটা কি হয়। নিচে আমার কি আছে, x প্লাস 1 প্লাস আই ওয়াই, এটার অনুবন্ধী কি x প্লাস 1 মাইনাস আই ওয়াই।
আর উপরেও তাহলে x প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই দ্বারা গুণ করব। তাহলে এখানে x প্লাস আই ওয়াই মাইনাস আই, তার সাথে এই যে x প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই, এইটা আমরা করলাম। তাহলে 0 প্লাস আই এ এটা থাকলো। তাহলে আমরা যে নিচের অংশে খেয়াল করি, নিচের অংশে কি ধরনের সূত্র, এটাকে a ধরো, a প্লাস বি, আর এখানে কি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, সেটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। উপরে যদি আমরা সিম্পলি হিসাব নিকাশ করি তাহলে যে জিনিসটা পাবো সেটা হলো অনেক বড় একটা জিনিস পাবো। সো আমি জাস্ট সিম্পলি বসিয়ে দিচ্ছি, তোমরা গুণ করে করে দেখে নিবা। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, সরি এক্স স্কোয়ার প্লাস এক্স, দেন ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই আই, সিম্পল গুণ সেটা করবা। আমি জাস্ট দেখে দেখে বসিয়ে দিচ্ছি, আমার সলভ করা আছে সেটা। তো যাই হোক, এই জিনিসটা পেলাম। হ্যাঁ, ঠিক আছে। ইকুয়াল টু তাহলে কত, 0 প্লাস আই এ। আচ্ছা, তাহলে এই ভগ্নাংশটাকে আমরা, আচ্ছা নিচে দেখি একটু ক্যালকুলেশন করলে কি হলো। নিচে নিচে আমার থাকবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, আই স্কোয়ার সমান কি মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার, এইটা থাকবে আমার নিচে, আর উপরে যা ছিল তাহাই, ইকুয়াল টু 0 প্লাস আই এ। সো আমি একটু নেক্সট পেজে চলে যাব। আমরা কি পেয়েছিলাম, আমরা যদি একটু আবার লিখি, দেখ একেবারে এই পেজে লিখলে ভালো হতো, বারবার লেখা লাগতেছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এটার সাথে আই, আর নিচে আমরা পেয়েছি এক্স প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডান পাশে আমরা কি পেয়েছি 0 প্লাস আই এ। তাহলে এই ভগ্নাংশটাকে আমরা যদি এখন সেপারেট করে লিখি তাহলে কি লেখা যায়, এইভাবে লেখা যায়, দেখো এখানে আমাদের একটা মাইনাস ওয়াই অ্যাড হবে, আরেকটা এখানে মাইনাস ওয়াই আরেকটা থাকবে। সো যাই হোক, আমরা তাহলে একটু ভগ্নাংশটাকে যদি ভেঙে লিখি তাহলে এভাবে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কত, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেন আমরা এই পাশে লিখতে পারি প্লাস মাইনাস এক্স ওয়াই আই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান আই, এই জিনিসটা লিখতে পারি ভেঙে, মানে উল্টা লসাগু করে আর কি। তাহলে এর ফলে সুবিধা কি হলো, বাস্তব অংশ আর অবাস্তব অংশ আলাদা হয়ে গেল। এই যে আমার আই এর সাথে, তাহলে কি এটা অবাস্তব অংশ বা কাল্পনিক অংশ, সো এটা নিয়ে আমাদের কাজ নাই। আমাদের সিম্পলি দেখো বাস্তব অংশ কি আছে এইটুকু, তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের বাস্তব অংশ, বাম পক্ষের বাস্তব অংশ ইকুয়াল টু কি ডান পক্ষের বাস্তব অংশ। তাহলে এই কাজটা যদি করি
তাহলে সহগ সমীকৃত করতেছি আমরা, আসলে সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, নিচে আমার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ডান পাশে কি জিরো, ডান পাশে জিরো। তাহলে এখন এইটাকে আমরা যদি লিখি এক্স স্কোয়ার, এই যে নিচের অংশটাকে ওই পাশে পাঠিয়ে দিয়ে জিরোর সাথে গুণ করে দেই, তাহলে আমার থাকে এইটুকু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। এখন আমরা যদি এইটাকে এই সমীকরণের মতো করতে চাই, তাহলে আমাদের করণীয় হচ্ছে বর্গরূপে প্রকাশ করতে হবে। মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার আকারে প্রকাশ করছে না, সো আমাদের এই সূত্রে, আমাদের এই সমীকরণে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ধরনের ফরম্যাটটা আনতে হবে, যাতে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এটা লিখতে পারি। তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো এটা দেখে দেখে আসলে বসাই দেবো। এখন আসলে কি অ্যাডমিশন কোয়েশ্চেনে ডিরেক্ট এটাই বসাই দেবো, বুঝছো, ডিরেক্ট এটার পর এটা বসাই দেবো, এত হিসাব নিকাশ করার আমার টাইম নাই এত। তাও আমরা হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে কি এ প্লাস বি, তার মানে বি হিসেবে আমার হাফ থাকার কথা। তাহলে আমরা এ স্কোয়ার তো এক্স, এ স্কোয়ার প্লাস টু এক্স এটা পাইছি, আর বি হিসেবে কি থাকার কথা হাফ, টু এ বি প্লাস কি তাহলে বি স্কোয়ার, তাহলে হাফ স্কোয়ার। দেন ওয়াই স্কোয়ারের ক্ষেত্রেও সেম কাহিনী, ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই সাথে হাফ থাকার কথা, তাহলে কি ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি পেলাম, প্লাস এখন কি লিখবো বি স্কোয়ার, এই যে লিখলাম। কিন্তু বাম পক্ষে দেখো আমরা কি করেছি, বাম পক্ষে হাফ স্কোয়ার আর হাফ স্কোয়ার এগুলো এক্সট্রা করেছি, এক্সট্রা এনেছি আমার সমীকরণে। তাহলে ডান পক্ষে আমার ব্যালেন্স করে দিতে হবে, ডান পক্ষে আমরা হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার দিয়ে ব্যালেন্স করে দিব। দেন এটা যদি একটু হিসাব নিকাশ করো, এটাই আমাদের যে প্রমাণ, সে প্রমাণে চলে আসবে, এটাই আমাদের প্রমাণ। এটাই সিম্পলিফাই করলে আমাদের প্রমাণটা চলে আসবে, এই প্রমাণটা চলে আসবে, এটা যদি আমরা সিম্পলিফাই করি। আচ্ছা, আমরা তাহলে এই ভিডিওর লাস্ট ম্যাথে চলে এসেছি। আমার এখানে বলেছে যদি এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত 1:5 হয়, তাহলে আমাকে দেখাতে বলছে এইটা। সো মূলদ্বয়ের অনুপাত 1:5, তার মানে আমরা ধরে নেই যে একটা মূল যদি আলফা হয় আর একটা মূল আমাদের 5 আলফা, এটা ধরে নিতে পারি। একটা যদি আলফা হয় আরেকটা তাহলে কি 5 আলফা হবে, স্বাভাবিক, কারণ কি একটা আরেকটার 5 গুণ, একটা আলফা হলে আরেকটা 5 আলফা, এটা ধরে নিলাম। তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল, এই সমীকরণ থেকে আমরা মূলদ্বয়ের যোগফল বের করি। তাহলে মূলদ্বয়ের যোগফল মানে 5 প্লাস 5 আলফা ইকুয়াল টু কি হয়, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ারের সহগ, তাহলে মাইনাস এক্স এর সহগ কিউ আর এক্স স্কোয়ার সহগ পি, এইটা পেলাম। সো এইখান থেকে আমরা হিসাব নিকাশ করে আলফার একটা ভ্যালু কিন্তু পেয়ে গেলাম, আলফা ইকুয়াল টু মাইনাস কিউ বাই 6 পি। সো এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন হিসাবে দিলাম। দেন মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল থেকে আমরা কি পাই, মূলদ্বয়ের গুণফল মানে যে কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, এইখান থেকে আবার আলফা স্কোয়ারের একটা ভ্যালু পাবো। তাহলে আলফা স্কোয়ারের ভ্যালু কত পাবো, আর বাই 5p ইকুয়াল টু আর বাই 5p। সো এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন ধরো। এখন করণীয় কি আমাদের, এখন আলফার ভ্যালু তো আমরা অলরেডি কিন্তু পেয়ে গিয়েছিলাম 1 নাম্বার ইকুয়েশন, তার মানে 1 নাম্বার ইকুয়েশন থেকে আলফার যে ভ্যালুটা সেটা যদি আমরা 2 নাম্বারে বসিয়ে দেই তাহলেই কাজ শেষ। সো আমরা কি করব, একে প্রাপ্ত মান দুইয়ে বসাই,
তাহলে আমরা যেটা পাবো সেটা হলো মাইনাস আলফা মানে মাইনাস কিউ বাই 6p, এটার হোল স্কোয়ার ইকুয়াল টু আর বাই 5p। তার মানে আমার বাম পক্ষে দাঁড়ালো কিউ স্কোয়ার বাই 36p স্কোয়ার ইকুয়াল টু আর বাই 5p। সাইড চেঞ্জ যদি করি তাহলে কি হবে, বা বজ্র গুণন যদি করি তাহলে কি হবে, 36p স্কোয়ার 36p স্কোয়ার সাথে আর ইকুয়াল টু 5q স্কোয়ার, 5q স্কোয়ার সাথে হচ্ছে p এইটা। তাহলে এখন দেখি আমরা কি দুই পাশ থেকে p আর একটা p এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে আমাদের রেজাল্ট কি হবে, আমাদের রেজাল্ট যেটা প্রমাণে ছিল সেটাই আমাদের প্রুভড হয়ে যাবে, বা এখানে আসলে দেখাতে বলছে। তো আমরা এখানে লাস্টে কি লিখবো, শোড। তাহলে 36pr ইকুয়াল টু 5q স্কোয়ার, এটা আমাদের কি দেখানো হলো বা শোড। সো এর মাধ্যমে আমরা হায়ার ম্যাথের যে প্রবলেমগুলো সেগুলো আমরা সলভ করে ফেললাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।